মানবতা বিরোধী অপরাধের পর হাসিনার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ। ৩০ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা। মেহেরপুরে ভালনারেবল হিউম্যান বেনিফিটের আওতায় বিনামূল্যে মাসে ৩০ কেজি চাল পাবে হতদরিদ্ররা, বরাদ্দ বাড়ানোর দাবি বঞ্চিতদের। সংস্কার না করায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় হাঁটু পানি, কলকারখানার বজ্র মিশ্রিত পানি ঢুকছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এবং ওমানের সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, সবাই সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা, এলাকার শোকের মাতম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি কাজী শাহরিন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের গুমের ২ মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের নামে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার নির্দেশেই বিরোধী মতের ব্যক্তিদের গুম করা হতো। এছাড়া জুলাই আন্দোলনের রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগ বিজিবি কর্মকর্তা রেদানুল সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। ক্ষমতায় টিকে থাকতে ও বিরোধী পক্ষ দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। ২০০৯ সালে শুরু হওয়া এই অপকর্ম গত বছরের ৫ আগস্টের পর একে একে উদ্ঘাটন হতে থাকে। বেরিয়ে আসে বিভিন্ন বাহিনীর নির্যাতন কেন্দ্র, আয়নাঘরের অস্তিত্ব। মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজদের স্বজনরা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনা তদন্ত করছে প্রসিকিউশন। বুধবার ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ মোট ৩০ জন আসামি। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা, জানান তাদের দুর্বিষহ অভিজ্ঞতা, দাবি করেন ন্যায় বিচার। অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকে আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অন্তত ৬টি সংস্থা ৩ ধাপে বিগত ১৬ বছর ধরে গুমের ঘটনা ঘটায়। তবে এর দায় শুধুই ব্যক্তির, কোনো বাহিনীর নয় বলেও জানান তিনি। যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে, সেগুলোর ব্যাপারে এই প্রথম 2টো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদানুল সহ ৪ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। একে ঘিরে পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। বুধবার বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের ৩ মাস আগেই কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সবার মধ্যে তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে। আগামী নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ভোটের 3 মাস আগেই কমিশনকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। গণতান্ত্রিক কালচারটা, সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে। যে ভ্যালিউজ গুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করি। পার্লামেন্টের কার্যক্রমকে আরো বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায়। দেশের সবাই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যা ইচ্ছে সেটা পাস করতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 220 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে 700 জন ভর্তি হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 52,104 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের অধিকার কর্মী শহীদুল আলমকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক পেজে বুধবার এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান। প্রেস সচিব বলেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দী শহীদুলের মানসিক শক্তি তাকে এ দুঃসময় পার হতে সহায়তা করবে। অন্যদিকে শহীদুল আলমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেহেরপুর জেলায় ভার্নারেবল হিউম্যান বেনিফিট VW কর্মসূচির আওতায় বিনামূল্যের প্রতি মাসে 30 কেজি চাল স্বস্তি ফিরিয়েছে দরিদ্র পরিবারে। এদিকে চাহিদার তুলনায় কার্ড অপ্রতুল হওয়ায় বড় একটি অংশ চাল পাচ্ছে না। বরাদ্দ বাড়ানোর দাবি বঞ্চিতদের। আরও বেশি পরিবারকে কর্মসূচির আওতায় আনার আশ্বাস কর্তৃপক্ষের। ফারুক আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর জেলায় VWB কর্মসূচির আওতায় 3191 জন দুস্থ অসহায় নারীদের মাঝে প্রতি মাসে বিনামূল্যে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। সাধারণত 20 থেকে 50 বছর বয়সী নারীদের এই চাল দেয়া হয়। এতে স্বস্তি ফিরেছে দরিদ্র পরিবারে। এদিকে চাহিদার তুলনায় কার্ড অপ্রতুল হওয়ায় সমাজের বড় একটি অংশ সরকারি চাল পাচ্ছেন না। খাদ্য সংকটে থাকা জনগোষ্ঠী ও দুস্থ নারীদের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ বাড়ানোর দাবি কার্ড বঞ্চিতদের। আমরা অসল মানুষ, আমাদের কোনো সাহায্য কিছু দেয় না। চাল ডাল কোনোদিন পাইনি, পাইলে তো আমাদের সংসারে যা চলে। ইউনিয়নের থেকে 30 কেজি চাল দিলে খাই দেয়, হয়তো বাঁচতে পারতাম। দিলি পার গরিব গুন্ডা মানুষের সুবিধা হয়তো। বুড়ো মানুষ খাটতে পারছেনি, কিছু না, হাত টাত ভাঙি গিয়েছে, যাই আমি পেড়ে আসো না। তা আমরা 5 জন সদস্য, আমাদের পরিবারে 5 জনা আমরা আমাদের এই চাল পাই, আমাদের 30 কেজি চাল পাই, আমাদের খুব ভালো চলছে। প্রতি মাসে আমরা 30 কেজি করে চাল পাইছি। চালের সাথে আমাদের একটু তেল দিলে, একটু ডাল দিলে, সবকিছু দিলে পরে আর একটু আমাদের সুবিধা হয়তো। আমরা মাসে 30 কেজি করে চাউল পাই, যদি আর একটু বেশি করে ধরে পাই তাহলে আমরা সংসারে ভালো করে খাইতে পারি। এই চাল দিতে আমাদের অনেক মানুষের উপকার হয়ে যাচ্ছে। কার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ হচ্ছে। সময় চাহিদা থেকে অনেক অপ্রতুল হয়। আমরা এই বিষয়ে পরবর্তী আরো যদি বাড়ানো যেতে পারে
তাহলে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আরও বেশি নারী সহায়তা পাবে এমন প্রত্যাশা মেহেরপুর জেলার দুস্থদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কলকারখানার বজ্র মিশ্রিত পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। কোথাও কোথাও সারা বছরই জমে থাকে হাঁটু সমান পানি, ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় যানবাহন। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শিল্পাঞ্চল উপজেলা সাভারে এভাবেই নোংরা পানি মারিয়ে প্রতিদিন কর্মস্থলে যান হাজারো শ্রমিক। পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা তেঁতুলজোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা। কোথাও হাঁটু সমান পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কলকারখানার বর্জ্য মিশ্রিত পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। পানি জমে থাকায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভাড়াটিয়ারা। অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন। এই নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তার অভিযোগ। রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, হনুগাতা পানি, আডুমান পানি অনাও আছে, রাস্তা বন্ধ, চলা যায় না, যাত্রী নামাইতে বইরেছি। আমাকে মেলার সমস্যা, হাঁটাঘাটা যায় না, পুলান স্কুলে দিবার পারি না। 3-4 বছর ধরে রাস্তা দেওয়া মানুষ চলাচল দূরের কথা, মানে পানি সবসময় 1 হাঁটুর উপরে বাইতে থাকে। এ থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা যায়। বিগত এক যুগেও তেঁতুলঝোড়া ইউনিয়নে কোনো রাস্তার সংস্কার কাজ হয়নি। তাই প্রশাসনের সহযোগিতায় নিজেরাই এগিয়ে আসতে চায় বলে জানান সাবেক জনপ্রতিনিধি। এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, হাজার হাজার মানুষ এখানে বসবাস করে এবং অনেকের বাড়ি আছে, সেখানে ভাড়াইটা দিচ্ছে, ভাড়াটিয়া এখানে কর্মরত আছে, তারা বসবাস করে। কিন্তু রাস্তাঘাটের কথা, ড্রেনের কথা চিন্তা আপনার করেন। একটি রাস্তার সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, পর্যায়ক্রমে বাকি রাস্তাগুলোরও কাজ শুরু করা হবে। যে সব এলাকায় জলবদ্ধতা হয় সেগুলো রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই অংশ হিসাবে কিন্তু আজকে এই রাস্তাটি শুভ উদ্বোধন হয়েছে। তো আমরা আশা করি যে পর্যায়ক্রমে যেসব রাস্তা রয়েছে, জলবদ্ধতা যেসব এলাকায় রয়েছে, আমরা সবগুলাই হলো যে একে একে সমাধান করব ইনশাআল্লাহ। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাগুলো সংস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে 2024 সালে অন্তর্বর্তী সরকারের গঠন করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়েছিলেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক। ওমানের দুকুম সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের 7 বাংলাদেশের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এক দুর্ঘটনা হয়। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এর মধ্যে 5 জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, শাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই ইউনিয়নের 7 প্রবাসীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আগামীতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যাবে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভ্যালুয়েশন করছে হচ্ছে হিউম্যানিক্যালি বেশি দাম, মানে ওরা বেশি ট্যাক্স নেওয়ার জন্য, বেশি ট্যাক্স নেওয়ার জন্য ওদেরকে কে বলছে? আমার যেটা ন্যায্য আমি সেটা নেব। আমার ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়ে বেশি ট্যাক্স নেওয়া তো আমার দরকার নেই। হ্যাঁ, তার মানে এই না যে কেউ আমাদেরকে বোকা বানাচ্ছে। সে 100 টাকার মাল আনছে কিন্তু সে 5 টাকা ডিক্লেয়ার করে, ডেফিনেটলি আমরা তাকে ধরবো। কিন্তু যেগুলো আমি কনফার্ম, আমি নিজেও জানি যে এটাই ভ্যালু, সেখানে এই হ্যারাসমেন্ট করাটা ঠিক না।
রাজধানীর 12,94,000 শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 12 অক্টোবর শুরু হবে টিকাদান কার্যক্রম, চলবে 13 নভেম্বর পর্যন্ত। ডিএনসিসি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং পিপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। দুপুরে ডিএনসিসি নগর ভবনের টাইফয়েড টিকা ক্যাম্পেইন কর্মসূচিতে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী। 9 মাস থেকে 19 বছর বয়সীরা এই টিকা নিতে পারবে বলেও জানান তিনি। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেছে সড়ক ও জনপথ বিভাগ। গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন। পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে 3.5 লাখ শিশু কিশোরের মধ্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। নরসিংদীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসন সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে কোস্টগার্ড দক্ষিণ জোনের উদ্যোগে লিফলেট বিতরণ, মাইকিং ও নদীতে টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। সিরাজগঞ্জের তারাশে যুবদল নেতাদের বিরুদ্ধে পুকুর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন আদিবাসী সুফলভোগী সদস্যরা। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের ধারণ বাজারে নিহত মাহমুদুল হোসেনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সুনামগঞ্জের দিরাই উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে বিদেশ ফেরত 35 অভিবাসীকে ব্যবসায়ী সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে রামরু। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে লিখেছেন শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ। আর যুদ্ধবিরতি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী কাতার এই বিষয়টি নিশ্চিত করে বলেছে, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের সকল বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমো কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওমর এম ইয়াঘি। ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পান তারা। বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো শিরোনাম। প্রথম আলো করেছে, একমত হয়নি দলগুলো, সুপারিশ দেবে কমিশন। 1
ইফরায় 2 বিভাগে বিশ্বসেরা প্রথম আলো। স্বপ্ন বাঁচাতে মাঠে নামছেন হামজারা। দৈনিক ইত্তেফাক, গণভোটের সময় নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি। শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 28 জনের বিরুদ্ধে পরোয়ানা। গুমের 2 মামলার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ গৃহীত। দাসত্বের মধ্যে আর থাকতে চাই না, আমাদেরকে স্বনির্ভর হতে হবে, প্রধান উপদেষ্টা। সমকাল, গণভোটের সময় নিয়ে মতবিরোধ এখনও মেটেনি। এনসিপিকে সঙ্গে চায় বিএনপি, কাছে টানছে জামাতও। শেখ হাসিনা, সেনা কর্মকর্তা সহ 28 জনের বিরুদ্ধে পরোয়ানা। বাংলাদেশ প্রতিদিন, গণভোটের দিনক্ষণ নিয়ে ঐক্য হয়নি, নির্বাচনের দিন চায় বিএনপি জামাত নভেম্বরে। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে, প্রধান উপদেষ্টা। ভোটের আগে এক ক্যাবিনেটেই 11 অধ্যাদেশ। বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের। যুগান্তর, আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিও বার্তায় শহীদুল আলম। জুলাই সনদ বাস্তবায়ন ও আইন ভিত্তি, গণভোটের সময় নিয়ে আটকে আছে ঐক্য। সেফ এক্সিট কারা চায় তা নাহিদকেই পরিষ্কার করতে হবে, রিজওয়ানা হাসান। এবং সবশেষ দ্য ডেইলি স্টার, 25 former serving military officers charged at ICT. July Charter implementation, parties sharply split over referendum timing. Israel detains Shahidul Alam and 144 others. দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের পর হাসিনার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ। 30 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা। মেহেরপুরে ভালনারেবল হিউম্যান বেনিফিটের আওতায় বিনামূল্যে মাসে 30 কেজি চাল পাবে হতদরিদ্ররা, বরাদ্দ বাড়ানোর দাবি বঞ্চিতদের। সংস্কার না করায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় হাঁটু পানি, কলকারখানার বজ্র মিশ্রিত পানি ঢুকছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এবং ওমানের সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশির মৃত্যু, সবাই সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা, এলাকার শোকের মাতম। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।